This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। বেশ দিন যত ঘনাচ্ছে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আমেরিকাতে রাষ্ট্রপতি নির্বাচন। এর এফেক্ট ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই উপমহাদেশের উপর যে পড়বে এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। কে কত কাছের, কে কত এই কূটনীতির খেলায় এগিয়ে যেতে পারবে, এটা কিন্তু আগামী দিনে অত্যন্ত একটি বলা যায় মস্তিষ্কের লড়াই শুরু হবে। মস্তিষ্কের লড়াই বা স্নায়ুযুদ্ধ, এই দুটো নিঃসন্দেহে আজকের রাজনীতি বা আজকের আধুনিক এই যে রাষ্ট্র বলা হয়, জানি না কতটা আধুনিক, কেননা যেভাবে হচ্ছে সংখ্যালঘুদের উপর বিভিন্ন রকম ঘটনা প্রবাহ ঘটেছে বাংলাদেশে বা বিভিন্ন ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায়, এগুলো তো প্রশ্ন ওঠে বই কি, নিঃসন্দেহে প্রশ্ন আসে। কিন্তু কখনো কখনো বর্বরতা যে জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, সাধারণ নিয়ম কানুন জ্ঞান এগুলো যে ভাবনা চিন্তা এবং যেভাবে আর কি এটা পরিলক্ষিত হচ্ছে, তাতে একটা কথা বলা যায় যে বৌদ্ধিক বা চেতনার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ কপিল মুনিকে স্মরণ করার দিন, গঙ্গাসাগরে পুণ্য স্নান ছিল, যেখানে গঙ্গা এবং বঙ্গোপসাগর মিলে যাচ্ছে, এবং মকর সংক্রান্তিতে সেই সাংখ্য দর্শন যেখানে পরমাণুবাদের কথা বলা আছে, সেই মহান এক জ্ঞানী আধ্যাত্মিক জগতের এক বড় ঋষি, তাকে স্মরণ করতেই হয়। এই ধর্ম নিয়ে যে সাম্প্রদায়িকতার যে পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় বাংলাদেশে হলো, তা অনেকটা তার গোঁয়ার্তুমি, অনেকটা তার হচ্ছে সমাজকে না বোঝার ফলাফল, এগুলো সবই রয়েছে এর মধ্যে। অনেক সময় অভিজ্ঞতা বা বয়স রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে সহায়ক যে হবেই এমন নিশ্চয়তা দেয় না। পৃথিবীতে বহু ঘটনা এরকম আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে তারুণ্যের দীপ্তিতে উদ্ভাসিত হয়েছিল, তারুণ্য নেমেছিল যে লড়াই 2024 সালের জুলাই মাসে, সেটা কোটা বিরোধী আন্দোলন ছিল। কিন্তু কোটা বিরোধী আন্দোলনে সেদিন যারা একটা মাত্র চাকরি চাইছিল, তারা আজকে হয়ে গেছে ডক্টর ইউনূসের আমলে কেউ কেউ মন্ত্রী, কেউ কেউ সমন্বয়ক, কেউ কেউ বিভিন্ন বড় বড় এনজিও, এই সমস্ত মাথা হয়ে বসে তারা এক একজন BMW চড়ছে, যা মানুষের কাছে অনেক জনবিচ্ছিন্ন করে দিয়েছে। এগুলো সবই সত্য, কিন্তু সাম্প্রতিক যে ঘটনা রয়েছে সেটা অবশ্যই সীমান্ত নিয়ে। আমরা আপনাদের কাছে বারবার করে সেগুলো তুলে ধরছি, আরও তুলে ধরব। আরও কিছু সীমান্ত আছে, মাথায় রাখবেন 900 কিলোমিটারের মতো হচ্ছে সীমান্ত, যাকে কেন্দ্র করে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মাদক থেকে মানব থেকে বিভিন্ন পাচারের অভিযোগ রয়েছে। যেন ভারত একেবারে স্থির নিশ্চিত যে তারা কাঁটাতার দেবেই। অন্যদিকে বাংলাদেশ এই প্রশ্নে কাঁটাতার কেন, তাহলে তারা কি চাইছেন? এগুলো চলতে থাকুক, আর ক্রমাগত হচ্ছে ভারত বিদ্বেষী জিগির উঠতে থাকুক। এই সমস্ত নিয়ে প্রথমে একটু দেখে নেব আপডেটে আমি যেটা প্রথমেই বলবো, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর 20 তারিখ, যেদিন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন, সেদিন তার শুনানি আছে। ইতিমধ্যে তার যারা 65 জন মতো যারা তার, সুভাষিস শর্মা যিনি ছিলেন আইনজীবী, তারা সকলে মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছেন, এবং চিন্ময় কৃষ্ণ দাসের ফের শুনানি আছে 20 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে বাংলাদেশের যে সংখ্যালঘু এবং সনাতনীতে যে ঐক্যবদ্ধ হওয়ার পরবর্তী পর্যায়ে আমরা নিঃসন্দেহে দেখতে পাবো যে এরপর কি হতে চলেছে। এবং সবচেয়ে বড় এই মুহূর্তে যেটা নিয়ে চর্চা হচ্ছে ভারতবর্ষে, সেটা দিকে এবার নজর রাখব। গতকালই ভারতের যিনি সেনাপ্রধান তিনি উপেন্দ্র দ্বিবেদী তিনি বক্তব্য রেখেছেন, এবং তার বক্তব্যে একটা জিনিস খুব পরিষ্কার হয়েছে। 5ই অগাস্টের দিন বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টার করে যে তাকে দিল্লিতে যে নিয়ে গেছে,
সেটা সম্পর্কে স্পষ্টকরণ করে দিয়েছেন যে সেদিন গোটা দিন যোগাযোগের সঙ্গে ছিলেন ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং কি বলেছেন যেটা নিয়ে প্রবল চর্চা, সারাদিন যোগাযোগে ছিলেন এবং সেটা কিসের দিকে ইঙ্গিত করছে এই ব্যাপারে আজকে আরও বিস্তারিত ছবি আপনাদের কাছে তুলে ধরবো। আগে শুনে নেব ভারতের সেনাপ্রধানের বক্তব্য। We are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. শুধু বুঝতেই পারছেন যে বাংলাদেশের সেনাবাহিনী ভারতীয় গভীর সংযোগের সাথে করেছেন এবং তার আগে ওয়াকারুজ্জামানও পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সাথে যে আচরণ সেগুলো এখন একটা পর্যালোচনার টাইম। অন্যদিকে শেখ হাসিনা কিন্তু নেমে পড়েছেন ময়দানে এবং ভার্চুয়ালি তিনি যে বক্তব্য রাখছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাকিস্তানের দালাল, পাচাটা কুকুর, বিভিন্নভাবে তিনি সুদখোর যেভাবে পারছেন তিনি তাকে গালমন্দ করছেন, অভিসম্পাদ দিচ্ছেন শেখ হাসিনা। এখন শেখ হাসিনা তাহলে এই যে সমস্ত পর্যায় এবং যা যেভাবে ঘটছে সমস্ত কিছুই মানে মেটাকুলাস ডিজাইনের বিপ্রতিবেকে আরও একটা ডিজাইন, এই যে মেটাকুলাস ডিজাইনটা কি আগে অ্যান্টিসিপেট করতে পেরেছিল শেখ হাসিনা? এবং অবশ্যই এই ক্ষেত্রে আমি বারবার করে বলি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকা, যাকে প্রথম লেজি গোবরে হলো ছাত্র সমন্বয়ক এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হবে, কিন্তু সেই দাবি মানেনি। অন্যদিকে শোনা যাচ্ছে নির্ভরযোগ্য বিভিন্ন তথ্য বলছে বিএনপি প্রবলভাবে তারা কিন্তু ময়দানে নামতে চলেছে এবং জুন মাসে 2025-এর জুন মাসের মধ্যে তারা নির্বাচন চাইছে। তার কারণ জুলাই অগাস্ট যে তথা তাদের যে রেভলিউশন, তারা বলছেন যে রেভলিউশনের দাবি রয়েছেন এবং সেটাকে বিএনপি মান্যতা দিয়েও কিন্তু একটা জায়গায় হচ্ছে যে যাবতীয় সংস্কার বা প্রধানমন্ত্রী নতুনভাবে তৈরি হওয়া ভোট, সুষ্ঠু ভোট, এই দাবিতে তাদের যে আন্দোলন, সে আন্দোলনে একটা চূড়ান্ত পরিণতি তারা চাইছে এবং সে ব্যাপারে তারা কিন্তু ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে। গোটা ব্যাপার নিয়ে আজকে বিস্তারিতভাবে জনমতে শুনব যারা প্যানেলিস্ট তাদের গ্রাউন্ড জিরো থেকে, এবং সময় সুযোগ পেলে নিঃসন্দেহে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের সোচ্চার সক্রিয় মতামত আমাদের কাছে সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়েছেন রতন হাতি, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রতন হাতি, বাংলাদেশ নিয়ে এবং তার সমস্ত বহুবার বাংলাদেশে বিভিন্ন চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে তাকে যেতে হয়েছে, স্বাভাবিকভাবে তিনি বাংলাদেশের রাজনীতি গভীরভাবে ওয়াকিবহল। রয়েছেন ডক্টর প্রদীপ্ত রায়, যিনি রাষ্ট্রবিজ্ঞান পড়ান, এবং তার সাথে রয়েছেন ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, যিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের। আমি তিনজনকে স্বাগত জানিয়ে প্রথমে আমি একটু শুরু করব রতন বাবু আপনাকে দিয়ে। এই যে শেখ হাসিনা বিভিন্ন রকম ভাষণ দিচ্ছেন, তার আগে ভারতের যে এখন আপনি অনেক আগে থেকে বলেছেন, বলে দিই সেই ব্যাপারে আমি বিস্তারিতভাবে কিছু বলার নেই, এগুলো টাইম লাইনে সবার কাছে রয়েছে। আপনি বলেছিলেন শেখ হাসিনা ফিরবেই, যখন খুব চূড়ান্ত অব্যবস্থা, মানে পাটা করে মার খাচ্ছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু সেই অবস্থায়, এবং যত দিন যাবে এটা পরিষ্কার হবে। তো দিন কি সমাগত, বিষয়টা কি অনেকটাই পরিষ্কার যে শেখ হাসিনা কি তাহলে বাংলাদেশে ফিরছেন? নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের কি লড়াই হবে? প্রথম কথা, আমি আগেও বলেছি যে
His Excellency the President of Bangladesh, Mr. Shahabuddin Choppu, তিনি আওয়ামী লীগের এক সক্রিয় কর্মী এবং নেতা ছিলেন এবং তিনি নিজেই বলেছেন, আমি পাবনা থেকে হেঁটে আমি রাষ্ট্রপতি ভবনে ঢুকেছি, আমি ওপর দিয়ে উড়ে আসিনি। এবং তাকে তিনি যে হাউসে চাকরি করতেন সেই হাউসে সালাম, উনি এমডি ছিলেন, সেই হাউসের মালিক আমার অত্যন্ত পরিচিত এবং সেই হাউসের মালিক শেখ রেহেনার অত্যন্ত সম্পর্ক ভালো এবং রাষ্ট্রপতি হবার ক্ষেত্রে ওনার শেখ রেহেনার ওকালতি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করেছে এবং শেখ মুজিবুর রহমানও চুপ্পু সাহেবকে খুব পছন্দ করতেন এবং ওনার খুব প্রিয় পাত্র ছিলেন। এবার এটা গেল প্রেসিডেন্ট। সেনাপ্রধান ওয়াকার জামান হাসিনার জামাই, হাসিনার পিস্তত বোনের জামাই, হাসিনা সম্পর্কে ওর শাশুড়ি হলো। এটা আমি অনেক আগে বলেছি, প্রথম মাসেই হাসিনা চলে আসার এই আগস্টেই বলেছিলাম যে এটা একটা জয়েন্ট ভেঞ্চার কোলাবোরেশন প্রজেক্ট। আমি এও বলেছিলাম যে তখন পরিস্থিতি খুবই খারাপ ছিল, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক খুবই খারাপ ছিল, তখন বিএনপি জামাতের সঙ্গে ঘর করছে, সমন্বয়কদের সঙ্গে চলছে। সেই পরিস্থিতিতে আমি বলেছিলাম একদিন আওয়ামী লীগ এবং তার সঙ্গে বিএনপির একটা প্রগতিশীল অংশ যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে এবং যারা স্বাধীন বাংলাদেশ চায়, তারা কিন্তু একটা আওয়ামী লীগের একটা বৃহত্তর অংশ। আগামী দিন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা বৃহত্তর অংশ আওয়ামী লীগের সঙ্গে থাকবে। জাতীয় পার্টি তো আছেই, এছাড়া মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি তাদের যে একটা নয়া সংশোধনবাদ মধ্যপন্থী যে অংশটা সোশ্যাল ডেমোক্র্যাট, যে অংশটা আজকে সারা বিশ্বে আর নতুন দুনিয়ার কমিউনিস্টদের খুব পরিচিত সোশ্যাল ডেমোক্র্যাট কথাটা, সেই সোশ্যাল ডেমোক্র্যাট যারা বাংলাদেশে আছেন, যারা আজকে সারা বিশ্বে কট্টর কমিউনিস্ট থেকে চলে এসে তারা ধনতন্ত্র এবং আমলাতন্ত্রের পূজারী হয়েছে, সেই কমিউনিস্টরা তারাও আস্তে আস্তে আওয়ামী লীগের দিকে থাকবে। এই ভেঞ্চারটা অলরেডি শুরু হয়েছে এবং এর কাজকর্ম শুরু হয়ে গেছে, একটা বৃহত্তর জায়গায় চলে এসছে। এবার বাংলাদেশ চলে এসছে এই অবধি আমি আসছি, তাহলে কি স্বাভাবিক একটা প্রশ্ন আছে, ডক্টর ইউনূসের কি এবার বাক্স প্যাটরা গোটানোর সময়? এটা একটা খুব বড় প্রশ্ন। আমি ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাইব, এই যে সীমান্ত এবং নিয়ে একটা অদ্ভুত আচরণ করছে বাংলাদেশের বক্তব্য যে 900 কিলোমিটার যেটা ফেন্সিং আর কি, সেই ফেন্সিং এর ক্ষেত্রে তারা বাধা দিচ্ছে। তারা বলছে যে কেন ফেন্সিং থাকবে, কেন এটা থাকবে, চুক্তি মানছে না ভারত, সীমান্তের শূন্য যে লাইন সেখান থেকে 150 গজের মধ্যে কোনো রকম উন্নয়নমূলক কাজকর্ম হবে না, এটা নিয়ে তাদের একটা রয়েছে। সেটা কিন্তু এটা নিয়ে বিবাদ তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এবং নানা রকম এক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এগুলো কি বলা যায় যে একটা বাংলাদেশে ফের একটা বড়সড় পরিবর্তনের কি কোনো ইঙ্গিত এখান থেকে আমরা সেই উপাদানগুলোকে দেখে একটা সিদ্ধান্তে আসতে পারি? সুজিত, প্রথমেই বলি যে আমরা প্রথম থেকেই দেখছি যে খুব অপটু হাতে এই সমন্বয়করা এবং সমন্বয়কের যিনি প্রধান তিনি বাংলাদেশকে পরিচালনা করছেন এবং কয়েকটা দিন যেতেই আমরা বুঝেছিলাম যে অন্তত প্রশাসনিক যে চিন্তা বা আগামী দিনে কিরকম ভাবে রাষ্ট্রটাকে গঠন করা হবে, কতগুলো কমিটি ফরমেশন ছাড়া তার কিছুই তেরা ভাবেনি আগের থেকে। ফলে আপনি যেটা বলছিলেন যে মেটিকুলাসলি ডিজাইন, অনেক দিন ধরে এইটা নিয়ে আলোচনা বা ছক কষা হয়েছে, সেইটা যদি ঠিক হয় এবং সেটা ঠিকই, কিন্তু সেখানে শুধু শেখ হাসিনাকে সরানোটাই বোধহয় উদ্দেশ্য ছিল, সেখানে রাষ্ট্রকে নতুন করে গঠন করার উদ্দেশ্য ছিল না। ফলে দিন যত গড়িয়েছে বাংলাদেশের মানুষ তত আশাভঙ্গ হয়েছে এই সরকারের ওপরে এবং এই সরকারের সব থেকে নেগেটিভ পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে যে এই সরকার পররাষ্ট্র বিষয়ে বিশেষ করে ভারতবর্ষের সঙ্গে কিভাবে সম্পর্ক, ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ করে অ্যান্টি ইন্ডিয়া স্লোগান তুলেই যে একমাত্র জনপ্রিয় হওয়া যায়,
এই পুরনো ধারণাটাই তারা আঁকড়ে ধরেছিল। মানে বাংলাদেশের অধিকাংশ জনগণ, আমি আগেও বলেছি যে আমরা যারা বাংলাদেশে গেছি বা তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, আমি আগেও বলেছি যে বাংলাদেশের অধিকাংশ জনগণ কিন্তু তারা ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী, এখনো বিশ্বাসী, এবং সেইটা বোধহয় কোথাও এনারা আন্ডার প্লে করেছেন, এনারা বুঝতে চাননি। এবং অ্যান্টি ইন্ডিয়া স্লোগান যত উঠেছে তত আমি কয়েকদিন আগেই খবর পেয়েছি যে ছোট ছোট যে জাতি রাষ্ট্রগুলো, ডেনমার্ক, জাপান, তারা এর মধ্যে বাংলাদেশে গিয়ে ইনভেস্টমেন্টের কথা বলেছে, কিন্তু ততটা চীন বা ভারতবর্ষ বা মার্কিন যুক্তরাষ্ট্র বড় জাতি রাষ্ট্রগুলো কোনো ধরনের ইনভেস্টমেন্টের কথা এনাদের সঙ্গে বলেনি। এবং সেনাপ্রধান ভারতের কথাতেই একটু আগে পরিষ্কার যে আসলে এই তত্ত্বাবধায়ক সরকারকে কোনো জাতি রাষ্ট্রই গুরুত্ব দেয়, যে এই যে সরকার, যে এটা একটা লেজিটিমেসি, এর বৈধতা নিয়েই একটা প্রশ্ন আন্তর্জাতিক মহলে রয়েছে। এবং আমার মনে হয় ভারতবর্ষের যে গত মাসে যে আলোচনার জন্য যিনি বিক্রম মিস্ত্রি গেছিলেন বিদেশ সচিব, সেইটা কিন্তু একটা বড় রকমের মানে পিছু হতে বাধ্য করেছে ইউনিস সরকার। তার আগে তাদের যে প্রতিক্রিয়া এবং তারপরে তাদের যে প্রতিক্রিয়া এবং বক্তব্য, এই দুটোতেই পরিষ্কার যে ভারত সরকার আলোচনার মাধ্যমে, অনেকে ভারত সরকারকে বলছিল যে কেন, কবে সৈন্য যাবে, কবে যুদ্ধ শুরু হবে, কবে 1971 ফিরে আসবে, সেই প্রভোকেশনে ভারত সরকার পা না দিয়ে তারা যেভাবে আলোচনার মাধ্যমে এই বাংলাদেশের সরকারের যে লাফালাফিটা বন্ধ করতে পেরেছে, আমার মনে হয় এটা একটা ভালো দিক। এবং লাস্ট একটা পয়েন্ট আমি বলবো যে আপনার যে প্রশ্নটা ছিল যে মোহাম্মদ ইউনিস এবারে যাবে কিনা, কতদিনে যাবে, মানে বাক্স প্যাটরা গোটানোর তার সময় হয়েছে কিনা, সেইটাও কিন্তু আমি মনে করি যে তার সঙ্গে খুব সম্পর্ক রয়েছে ওই জানুয়ারির 20 তারিখ, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় হাতে নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং পুরো ভারতের যে পররাষ্ট্র নীতি, ভারত কি পদক্ষেপ নেবে, কত দ্রুততার সাথে চাপ সৃষ্টি করবে, এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই হবে। ফলে ভারতবর্ষ এবং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি জানুয়ারির শেষ দিক থেকে কিছুটা হলেও বদলাতে পারে বলে আমার মনে হয়। অবশ্যই এটা একটা বিগেস্ট সেটব্যাক। কেন আমি যদি বলি প্রদীপ্ত রায় প্রফেসর আপনার কাছে, যে কেন ব্যর্থ হলেন ডক্টর ইউনূস? দেখুন, মোহাম্মদ ইউনূসের সফল হওয়ার কোনো কারণ ছিল না, এটাই বেসিক কারণ যে কারণে উনি ব্যর্থ হয়েছিলেন। উনি তো রাজনীতির লোক নন, এবং উনি রাজনীতিটাকে বোঝেন বলে দাবি করেন, কিন্তু উনি রাজনীতিটাকে কিছু বোঝেননি। আপনি যদি দুটো জাতিরাষ্ট্রের মধ্যে তুলনা করেন সাউথ এশিয়ারই, একদিকে মলদ্বীপ, একদিকে বাংলাদেশ, মোহাম্মদ মুইজ্জু উনিও নির্বাচনে জিতে এসেছিলেন যখন, তখন প্রচণ্ড ভারত বিরোধিতা করেছিলেন, কিন্তু পাওয়ারে এলে পাওয়ারের যে একটা নিজস্ব গাম্ভীর্য, তার একটা গুরুত্ব আছে, সেখানে এসে কিন্তু সেই একটা অ্যালগরিদম থাকে, একদমই তাই, সেই অ্যালগরিদমের জন্য উনি কিন্তু ভারত সফর করলেন, নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করলেন। নরেন্দ্র মোদী এখানে বিষয় নয়, ভারতের সাথে উনি একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করলেন। ওনাকে বলতে হবে না যে ভারতবর্ষ জিন্দাবাদ, কিন্তু উনি এসে ইন্ডিয়ার সাথে একটা নর্মালাইজেশন, যেটা মানে মালদ্বীপের রাজনীতিতে যেভাবে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা তৈরি হয়েছিল, সেই মানে সেন্টিমেন্টটাকে পলিটিক্সের জায়গায় রেখে পলিসি ফর্মুলেশনের জায়গায় একটা চূড়ান্ত রাজনৈতিক পরিপক্কতা উনি দেখিয়েছেন। কিন্তু আপনি ইউনিসের ক্ষেত্রে দেখুন, যে ভারত বিরোধিতাকে মূলধন করে উনি পাওয়ারে এলেন, সেটাকে উনি প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়ার চেষ্টা করলেন, ভেবে নিলেন যে এই প্রাতিষ্ঠানিক রূপটা দিতে পারলে আমাকে হয়তো দেশের লোক খুব বাহবা দেবে। তিনি কি অনেকটা বেশি নির্ভর করেছিলেন জামাত ইসলামী সহ ইসলামিক ঐক্য জোট যেটা রয়েছে তাদের উপর, এবং তাদেরকে অনেকটা ফ্রি হ্যান্ড দিতে গিয়ে কি তিনি কার্যত তার যে সরকার বা সমন্বয় জনগণ থেকে অনেক বিচ্ছিন্ন তারা হয়ে গেল? দেখুন, ওনার তো কোনো রাজনৈতিক মানে দল ছিল না। ওনার এখন লোকজন বলছে উনি একটা কিংস পার্টি টাইপের একটা কিছু তৈরি করতে চাইছেন বা চেয়েছিলেন, কিন্তু তাতে ওনার মানে সাপোর্ট বেসটা কে হবে? রাতারাতি তো উনি সংগঠন তৈরি করতে পারবেন না। তো উনি যে আন্দোলনটা, তথাকথিত আন্দোলনের মানে ভর করে এসছেন, সেটাকে ওনাকে কাজে লাগাতে হবে। ওনার কাছে দুটো উপায় ছিল, একটা হচ্ছে এই এই যে মানে স্লোগানটা এই অভ্যুত্থানের, সেটাকে নস্যাৎ করা, সেটা প্র্যাকটিক্যালি সম্ভব না। সেটাকে জিয়ে রেখে উনি জামাতের দিকে যদি যেতেন, তাহলে জামাত ওনাকে অ্যাকসেপ্ট করতে মানে ওনার দলে টানতো, সেটাও ওনার পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব না, কারণ ওনাকে বসিয়েছে এই পদটাতে আমেরিকা।
আমেরিকার যিনি মানে যার ভরসায় উনি এসছিলেন বাইডেন বা ইত্যাদি, তাদের কতদিন সময়সীমা সেটাও উনি জানেন। তো এই গোটা যে সমস্যাটা সেইখানে দাঁড়িয়ে উনি বুঝতে পারছেন যে ওনার কিন্তু আর কিছু করার নেই, কারণ উনি যদি বিএনপির কথা বলেন তাহলে বিএনপি কি বলবে এবং বিএনপির সমর্থকরা ওনাকে মেনে নেবে কেন, উনি যদি জামাতের কথা বলেন তাহলে জামাতের সমর্থকরা ওনাকে মেনে নেবে কেন। তো ইউনিসের এখন প্র্যাকটিক্যালি কিছু করার নেই এবং কোথাও যাওয়ার নেই, মানে হি ইজ আ পলিটিক্যাল নোবডি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জামাত একটা লিঙ্গারিং চাইছে, কেন নির্বাচনে তাদের সাফল্য সম্পর্কে তারা কতটা আশাপ্রদ হবার মতো যে কোনো পর্যাপ্ত কারণ নেই সেটা তারাও ভালো বোঝে, কারণ অভিজ্ঞ লোকজন সেখানেও অনেকে রয়েছেন। কিন্তু যে বিএনপি কিন্তু দ্রুত নির্বাচন চায়, মানে একটা মানে হচ্ছে এবং এটা দ্রুত তারা স্পষ্টীকরণ করতে চাইছে এবং সেই ব্যাপারে কিন্তু তারা তাদের সংগঠনকে গিয়ার করছে এবং জুন মাসের মধ্যে, কারণ জুলাই 1 বছর হতে যাবে। ইউনিসের সাথে বিএনপির একটা টাসেল তৈরি হয়েছে, অনেকদিন ধরেই এটা তৈরি হয়েছে, মোটামুটি এই অভ্যুত্থানের 2-3 মাসের মধ্যে থেকেই, কারণ ইনি চেয়েছিলেন একটা দীর্ঘদিন ধরে এই অচলাবস্থা চলুক এবং উনি পাওয়ারে থাকুন যাতে ইলেকশনটা না হয়। আর বিএনপি সবসময় চেয়েছে এটা বোঝাতে জনগণকে যে আমরাই এই অভ্যুত্থানটার পিছনে, সুতরাং আমাদেরকে যেন তোমরা ভোট দাও। জামাত উল্টো দিকে একই চেষ্টা করেছে এবং এখন যদি আপনি মানে বাংলাদেশের অবস্থাটা দেখেন, জামাত চেষ্টা করছে সমস্ত পলিটিক্যাল যে রিক্রুটমেন্টগুলো, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিক্রুটমেন্টগুলো, সেগুলো জামাত কন্ট্রোল করতে চাইছে। প্রায় তার 80% জামাত কন্ট্রোল করছে, তা পুলিশের হোক বা মিলিটারির হোক, মোটামুটি 1st 2nd র্যাঙ্কে। এবং বিএনপি কী করছে, বিএনপি সব জায়গা থেকে কীভাবে টাকা জোগাড় করা যায় সেই ফরম্যাটে বিএনপি খেলছে। তো এখানে ইউনিসের কিন্তু ইউনিস যতদিনই অচলাবস্থাটাকে টিকিয়ে রাখতে পারবেন ততদিনই ওনার পক্ষে রাজনৈতিক ফায়দাটা মানে থাকবে। আর একদিকে দেখুন, একটা আপার ক্লাস যারা মনে করবে হয়তো যে ইনি একজন শিক্ষিত বিলেত ফেরত প্রফেসর, ইনি আমাদের অর্থনীতির কিছু উন্নতি করবেন, তারাও যথেষ্ট হতাশ হয়েছেন। কারণ ভারতবর্ষের সাথে এই রকমের যদি সম্পর্ক চলে যায়, ভারতবর্ষ যদি ওখানে কোনো রকম এফএমসিজি না পাঠায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি যাবে কোথায়? কাজেই এই যে গগনচুম্বী যে মুদ্রা মানে মূল্যবৃদ্ধি, তাতে মানে ইউনিসের কোনো রকম পপুলারিটি আর নেই বাংলাদেশে। ঠিক সেই জায়গাটা, ঠিক এই পপুলারিটি যখন হচ্ছে, ঠিক সেই মোক্ষম সময়টাতে আঘাত আনতে শুরু করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইটালিতে যে আওয়ামী লীগের যে নেতা কর্মী যারা রয়েছেন ইটালি ব্রাঞ্চে, এবং সেখানে তিনি এই ধরনের কথা বলেছেন পাকিস্তানের পাচাটা, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, এবং বলেছেন দেশের অবস্থা এমন হয়েছে যে মানুষ এবং কুকুর একই জায়গার বিভিন্ন ডাস্টবিন থেকে তারা খাবার খাচ্ছে, প্রত্যন্ত বিভিন্ন গ্রামাঞ্চলে বা এরকম জায়গায় এরকম হয়েছে। এটা কোন বাংলাদেশ? এভাবে বাংলাদেশ ছেড়ে তো আমি আসিনি। অর্থাৎ তার যে স্ট্র্যাটেজিটা বোঝা যাচ্ছে, সে একদিক থেকে এই বাংলাদেশ আমি চাইনি, অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা উন্নয়নশীল, আপনি বারে বারে বিভিন্ন সব গোষ্ঠীগুলোর মানে যে চাপটা গার্মেন্ট সেক্টর, বিভিন্ন সেক্টরে যে জায়গাটা আছে সেটাকেই তার ব্যবহার মানে করতে চাইছেন এবং সেদিকে ইঙ্গিতটা তিনি দিচ্ছেন এবং একটা তীব্রভাবে ডক্টর ইউনূসকে আর কি যাকে বলেন ধুনে দেওয়া আর কি। উনি যখন বাংলাদেশ থেকে 5 তারিখ চলে এলেন, তখন বাংলাদেশের মানে জিডিপি 160 বিলিয়ন থেকে 460 বিলিয়ন। উনি যখন বাংলাদেশ থেকে চলে এলেন তখন বাংলাদেশের দরিদ্র সীমার 18 লক্ষ লোককে উনি আবাসন প্রকল্পের আওতায় বাড়ি দিয়েছেন। উনি যখন বাংলাদেশ থেকে চলে এলেন তখন 70 লক্ষ লোককে, বাংলাদেশের গরিব আর বড় লোক, আমি মধ্যবিত্ত দেখিনি, আমি বহুবার আমি দেখেছি ওখানে মধ্যবিত্ত বলে কিছু নেই, গরিব আর বড় লোক, তিনি দরিদ্র সীমা থেকে মানুষদের তাদের নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত করেছেন, দেশের অর্থনীতি উন্নত করেছেন। তিনি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। 83 লক্ষ কোটি টাকার বিওটি, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার, চাইনিজ কোম্পানি, তাইওয়ান কোম্পানি, জাপান কোম্পানি এবং সাউথ কোরিয়ান কোম্পানি, বিশেষ করে বেশি হচ্ছে চাইনিজ কোম্পানিগুলো। 57টা ব্রিজ পদ্মা সেতু নিয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে, ইপিজেড থেকে স্পেশাল ইকোনমিক জোন, বন্ডেড এরিয়া, ওয়ান উইন্ডো অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে, রেলপথ, মেট্রো থেকে শুরু করে, গার্মেন্টস, অ্যাপারেল পার্ক। আরে অ্যাপারেল পার্ক করলে তো হবে না, অ্যাপারেল করে ফরেন করতে হবে, বাইং হাউস করতে হবে, আমেরিকান বাইং হাউস, ইটালিয়ান বাইং হাউস, জার্মান বাইং হাউস, এগুলো করতে হবে। বাইং হাউস না হলে কেতাকে ফ্যাক্টরি হবে কোথা থেকে? তিনি প্রত্যেকটা কান্ট্রি বাইং হাউস বাংলাদেশে করেছিলেন, যার জন্য গার্মেন্টস ফ্যাক্টরি 8413টা বিজিএমের মেম্বার কিন্তু বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনে
8,413টা গার্মেন্টস ফ্যাক্টরি, তার 60% গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। তার কারণ বাইং হাউস সব পালিয়ে গেছে, সন্ত্রাস থেকে মার্ডার হয়ে যাবো, সব পালিয়ে গেছে, বাংলাদেশ ছেড়ে সব যে যার নিজের দেশে পালিয়ে গেছে 5 তারিখ উঠিয়ে। তো ইন্ডাস্ট্রি চলবে কে, নেবে কে? সব হ্যাঁ, এগুলো সব বন্ধ হয়ে গেছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ, ভারতের বর্ডার বন্ধ, জিনিসপত্র যাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে গেছে, সাংঘাতিক পরিস্থিতি, মানে একদম মানে অচল অবস্থা। এই তো পাকিস্তানের এজেন্ট, এ তো আইএসআই মদতপুষ্ট এবং এই স্বাধীন বাংলাদেশকে এ নষ্ট করে দিয়ে পুরো পাকিস্তান করতে চায়, একজন এজেন্ট হয়ে, পাকিস্তানি এজেন্ট হয়ে কাজ করছে। হ্যাঁ, তা এই জায়গায় ও কিন্তু বেরোতে পারবে না। মেটাকুলাসি ডিজাইন করেছেন উনি, হাসিনা আগেও গুলি চালিয়েছেন পেশাদারি খুনি দিয়ে ছাত্রদের ওপর করে, জমি প্লট বানিয়ে দিয়েছেন, তারও মামলা আছে। কারণ সাখাওয়াত যখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলে দিয়েছিলেন যে যে গুলি পাওয়া গেছে সেই গুলি পুলিশ আর বাংলাদেশ সেনা ব্যবহার করে না, এটা বড় সঙ্গে সঙ্গে ওনাকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তা সেই কেস, এবং পরবর্তীকালে 400 থানা জ্বালানো, তারপরে সরকারি সম্পত্তি নষ্ট করা, আওয়ামী লীগের 35,000 কর্মী নেতা গুম, তারপরে সিভিলিয়ান মারা গেছে, প্রচুর পুলিশ, 3,500 পুলিশকে মেরে দিয়েছে, সেনাবাহিনীর কিছু লোক মারা গেছে, মানে একদম সাংঘাতিক অবস্থা বাংলাদেশে করেছে। এইসব মামলাগুলো সমস্ত হেগ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কোর্টে মিস্টার মজুমদার করেছেন। আমি আজকেরই বলে, আচ্ছা আমি ওই জায়গায়, এগুলো তো অনেক ঘটনাক্রম গড়িয়ে গেছে, মানে প্রেশার এখন যে জায়গায় এখন কালমিনেশনসে হয়েছে বলা যেতে পারে। এর পরের ফেজটা যেটা প্রদীপবাবু বলছিলেন যে 20 তারিখের পর সিচুয়েশনসটা অনেকটা দ্রুত বদলাবে, জানুয়ারি মাসের শেষের দিকে ওটা প্রমিনেন্ট হবে। কিন্তু এর মধ্যে যে জায়গাটা খুব মানে এটা হচ্ছে ঠিক এই সময়টা দাঁড়িয়ে, একদিক থেকে ধরুন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ওটা হচ্ছে তাদের ইয়েরা মুক্তি পেল, কিন্তু এই বর্ডার ইস্যুতে কিন্তু দেখ যে রিজভি বিএনপি নেতা, অত নেতা, ছাত্র নেতা থেকে তিনি বিএনপির নেতা হয়েছেন, সেই রিজভি সাহেব যিনি ভারতের ওই শাল পোড়ানো এই সমস্ত করতেন আর কি, যাই হোক, মানে একটু চটকদার সস্তা রাজনীতি উনিও করেন আর কি। কিন্তু উনি কিছুদিন আগে মুক্তিযুদ্ধের সাপেক্ষে তো জামাতকে তো তুলোধনা করলেন, আজকে আবার তিনি একটা জায়গায় এই বর্ডারের প্রশ্নে কিন্তু ভারতকে তিনি কিন্তু আবার নিশানায় রাখছেন। অর্থাৎ এই যে ইস্যু টু ইস্যু বিভিন্ন জায়গায় যে ডিসপিউটগুলো হয়ে রয়েছে শেখ হাসিনার সময়, এই ডিসপিউটগুলোকে কিন্তু হঠাৎ ইন্টেন্সিফাই কেন হচ্ছে? কারণ ভারত তো একেবারে এই বর্ডার প্রশ্নে যে অবস্থানটা নিয়েছে বাংলাদেশের এই জায়গাটা থেকে, এটাকে কতটা রাজনৈতিকভাবে আপনি সুদূর প্রসারী বলে ভাবছেন? সুজিতদা দেখুন, একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে একটা এপিসোড হলো বাংলাদেশে, এর থেকে কিন্তু অনেকগুলো শিক্ষা নেওয়ার আছে। যেমন আমাদের বর্ডার ফেন্সিং গুলো আমরা কিন্তু এখনো অনেকটা জায়গায় পারিনি করতে। এই যে আজকে একটা ঘটনা ঘটলো, তারপরে এখন ভারতবর্ষ এটা নিয়ে চিন্তিত হচ্ছে, ভারতবর্ষকে বাংলাদেশ নিশানা করছে, এরপরে আমরা কি করছি কি বলছি, তার থেকেও বড় কথা আমরা এতদিন কেন এটা করতে পারলাম না, এটা একটা বড় প্রশ্ন। অনেকটা কিন্তু শেখ হাসিনা এই 15 বছরের সময়কালে কিন্তু অনেকগুলো ডিসপিউটেড যে জমি, অনেকগুলো জায়গায় কিন্তু ফেন্সিং এর কাজ এগোচ্ছিল, যে কারণে 4000 কিলোমিটারের একটু বেশি সেই যে বর্ডার এরিয়ার মধ্যে অধিকাংশটাই বলা যেতে পারে 85%-এর মতোই কিন্তু মানে ফেন্সিং হয়েছে। আর নন ফেন্সিং এরিয়ার মধ্যে বেশ কিছু খাড়ি বা হচ্ছে কিছু কিছু সুন্দরবনের বিভিন্ন বাঁকগুলো, কতগুলো উত্তরবঙ্গে এরকম জায়গা রয়েছে। তো সেই ক্ষেত্রে করা যায়নি, একটা তো মানে রয়েছে। কিন্তু আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে করি, যেহেতু সময়ের জন্য আমি একটু সংক্ষেপ করছি, যে এই মুহূর্তে যদি এই প্রশ্ন মানে আসে যে ভারতের এই যে কট্টর অবস্থান, এটা কি আরও একদিকে কি নিশ্চিত করে না যে শেখ মানে হাসিনার সেই সময়ের এটা, এবং ভারত তো এটাকে এস্টাবলিশ করতে চাইবে, সে কিন্তু মরিয়ে মানে ইয়েতে ফেন্সিংয়ের প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। হ্যাঁ, মানে ফেন্সিং এর প্রশ্নে আমি এটাই বলতে চাইছি যে জিরো টলারেন্স নীতি যেরকম নিয়েছে, আবার আমাদের অনেক গবেষণা এখানে আমরা করেছি, যেখানে দেখা যায় যে এই যে বর্ডার এরিয়াগুলো, সেখানে অনেক সিন্ডিকেটও রয়েছে যারা এই পাচারগুলোকে খুব স্মুথলি করে। ফলে আমি বলার চেষ্টা করছি যে আজকে এখন হয়তো আমরা খুব আশা প্রদত্ত হচ্ছি যে শেখ হাসিনা ফিরে আসবে, বাংলাদেশ স্টেবল হবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এর থেকে শিক্ষণীয় গুলো, এই যে বাংলাদেশে এত বড় ঘটনা হলো, এটা কি ভারত সরকারের আইবি ফেলিওর নয়?
এখানে কি ইন্টেলিজেন্স ফেলিওর হয়নি যে এইটা আমরা এক্সপেক্ট করিনি? আমাদের যে মাইনরিটির ওপরে বাংলাদেশের ওখানে এত অত্যাচার হলো, সেই অত্যাচারগুলো যাতে জাস্টিস হয়, যাতে আগামী দিনে তারা সুফল পায়, তাদের বিচার হয় যারা করলো এই ঘটনাগুলো, সেগুলোর থেকে কিন্তু নজর ঘুরিয়ে দিলে হবে না। আজকে হাসিনা ফিরতে পারে, শেখ হাসিনা, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে জনমত কিছুটা হয়েছিল, যে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ কতটা করেনি, ইনস্টিটিউশনালাইজ একটা ফ্যামিলি নিয়ে গড়ে উঠেছে, এবং তার জন্য যে ইয়ং জেনারেশন তারা শেখ মুজিবুর রহমানের উপরেও কিরকম অপমানকর আচরণ করলো আমরা দেখলাম। ফলে আগামী দিনে ফিরলেও তার কিন্তু অনেকগুলো গাফিলতি ছিল যেগুলোকে এক্স্যাক্টলি, মানে এইটা তো উনি কোনোদিন ভুলতে পারবেন না, যে তার কারণ বলছেনও তাই, আমি কি খারাপটা করেছি, এই যে তার ভেতরে তিনি জানতে চাইছেন, কিন্তু সেগুলোর ইঙ্গিত আপনি যেগুলো বলছেন, যেগুলো ক্ষেত্রে এই বর্ডার বা সংখ্যালঘুদের উপর নির্যাতন অনেক সিরিয়াসলি তার ডিল করার এগুলো দরকার ছিল, ওই ব্যাপারে তো কোনো মানে আপনি নিশ্চয়ই সেটাই বলতে চাইছেন, তাই তো? একেবারেই তাই। এবং শুধু তাই নয়, যে আগামী দিনে আজকে যদি, আমি তো খুব অবাক হলাম যে মিলিটারির মধ্যে এত সুসম্পর্ক আছে, অথচ আমরা আপনার চ্যানেলেই কত আপনি ভিডিও দেখিয়েছেন, কত প্রতিবেদন দেখিয়েছেন মাইনরিটি হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে। তাহলে সেনাবাহিনীদের মধ্যে এত যোগাযোগ, আর এইটা সহ্য করা হলো কেন? আজকে ভারত সরকারকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। একদিকে যেমন ভারত সরকার ঠিক কাজ করছে সেনাবাহিনীকে না দিয়ে আলোচনা করার, কিন্তু সেখানে সেনাবাহিনীর তরফ থেকেও এইটা কিন্তু দেখা উচিত ছিল গত 1-3-4 মাস ধরে, যে কিভাবে এই অত্যাচারগুলো হলো। এটা ভুলে গেলে হবে না। আজকে বাংলাদেশ স্টেবল হচ্ছে ভালো, কিন্তু আমরা যে মাইনরিটির অত্যাচার দেখলাম, সেইটা কিন্তু সাউথ এশিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোড হয়ে থাকবে আগামী দিনে। একদমই তাই। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী শুনানিও আছে 20 তারিখে, এবং ফরাদ মাজারের মতো ওরকম কবি রাষ্ট্রচিন্তক যখন বলছে চিন্ময়কে গ্রেপ্তার করাটা অত্যন্ত অন্যায়, ভুল, এগুলো আলোচনা করে করা যেত, কিন্তু ডক্টর ইউনূসের মধ্যেও সেটা একটা, যেটা বলে বাংলায় প্রবাদ আছে, পিপিলিকার সেই যে উদাহরণটা আছে সকলেই আমরা জানি, এরকমভাবে এরকম যে উনি এতটা লো বা মিডিয়াম ফ্লাইটে উড়বেন এটা এক্সপেক্টেড ছিল না, এটা এক্সপেক্টেড ছিল না অনেকে। বাংলাদেশ, আপনি যেটা প্রদীপ রায় বললেন যে বাংলাদেশের এলিট বুদ্ধিজীবীর একটা অংশ ডক্টর ইউনূস সম্পর্কে বিশেষ ইয়ে ছিল, বা বিএনপিরও কেউ কেউ, বা যারা হচ্ছে জামাত হেফাজতেরও কেউ কেউ, তারা, তবে অনেক হুজুর কিন্তু খুব একটা, মানে শুধু শেখ হাসিনাকে একা দুষলে হবে না, ডক্টর ইউনূসকে বলছে অনেক হুজুরও কিন্তু সবই মানতেন, শেখ হাসিনার বিরুদ্ধচারণ সবই ঠিক ছিল, কিন্তু উনি যে সুদের ব্যবসা, ওটা ব্যাংক বন্ধন, ওই ইয়ে ব্যাংক আর কি, গ্রামীণ ব্যাংক, সেইগুলো কিন্তু ওখানকার মানুষ কিন্তু অনেকেই পরবর্তী ক্ষেত্রে হুজুরদেরকে এন্ডোর্স করতেন। এগুলো, এই যে একটা পরিস্থিতি এখন এই মুহূর্তে রয়েছে, বর্ডারের এই যে প্রশ্নটা বিভিন্ন জায়গায় আমাদের এই যে বিস্তীর্ণ এই যে বর্ডারের এই প্রশ্নে ভারত একদম, এবং যেটা সেনাপ্রধান জানিয়ে দিলেন, এর থেকে আপনি কি কনক্লুশনে পৌঁছচ্ছেন? মানে আলটিমেটাম একটা কি ঘোষণা এটা হচ্ছে না, আলটিমেটাম ঘোষণার আগে কার্যকারণগুলোকে ম্যানিফেস্ট করা? আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসবো, তার আগে আমি স্যারের কথাটাকে আর একবার একটু, মানে স্যারের গোটা বক্তব্যটাই, যে ইন্ডিয়ার কিন্তু একটা পলিসি ফেলিয়ার ওভারঅল এই বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে, শুধু অভ্যুত্থানের ক্ষেত্রে নয়, বাংলাদেশের যে গোটা বাংলাদেশ পলিসিটা যেটা ইন্ডিয়া অনেক দিন ধরে নিয়ে রেখেছে, এটা শুধু মোদি বা মনমোহন সিংয়ের প্রশ্ন নয়, এই যে গোটা, মানে আপনি পুরোটাই হাসিনার ওপর নির্ভর করেছিলেন, এটারও তো দরকার ছিল না। ভারতবর্ষ, সাউথ এশিয়ার বিভিন্ন দেশে, পার্টিকুলারলি বাংলাদেশে হাসিনা ছাড়া আর কোনো পার্টি নেই, মানে হাসিনা যদি পাওয়ারে থাকে তাহলে ভারতের সাথে সম্পর্ক থাকবে, তা না হলে সম্পর্ক থাকবে না, এই জায়গায় চলে গেছে। মানে ব্যাংকিং অন ওয়ান পার্টিকুলার পার্সন অর আ পার্টি, এইটা একটা মেজর ফেলিয়ার। দ্বিতীয়ত হচ্ছে ডিরাডিক্যালাইজেশন নিয়ে ভারতবর্ষ কিচ্ছু করেনি। আজকে আমরা যে অভ্যুত্থানটা দেখছি, এটা তো একদিনের ফসল না, এটা 20 বছর ধরে জামাতের জন্য প্রিপারেশন নিয়েছে, তার ফল হয়তো ইউনিস পাচ্ছে, কিন্তু এই যে র্যাডিক্যালাইজেশন, চিটাগং তো মানে বাংলাদেশের র্যাডিক্যালাইজেশন হাব বা ক্যাপিটাল অফ র্যাডিক্যালাইজেশন বলা যেতে পারে। ভারতবর্ষর জানতো, বিদেশ মন্ত্রককে বারবার জানানোও হয়েছে, আমার এসব কথা বলা উচিত নয়, তা মানে মোদ্দা কথা হচ্ছে যে ইন্ডিয়া ডিড নট অ্যাক্ট অন ইট। ইন্ডিয়া কী করেছে? জাস্ট কিছু করেনি, একটা মানে রিসার্চ সেন্টারও করেনি, কোথাও ডিরাডিক্যালাইজেশনের জন্যে মানে কাউন্টার যে ফোর্সগুলো, হ্যাঁ একটা বলতে পারেন যে শেখ হাসিনা নিজেই মানে একটা রাডিক্যাল লবি তৈরি করেছে, একদিক থেকে পরিষ্কার করে দিয়েছে, মানে সেনাপ্রধানও করেছেন, ওয়াকারুজ্জামানও বলেছেন যে
একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে দুজনের উপর ভীষণভাবে আর্থিক এবং অন্যান্য অর্থনৈতিক বিভিন্ন প্রশ্ন, স্কিল লেভেলের প্রশ্ন, একটা ভাষাগত সাংস্কৃতিক একটা মিল থাকার কারণে তাদের প্রতি একটু বেশি পরিমাণে একটু বিশ্বাস রাখা, এইটা একটা কিন্তু আপনি বলছেন যে কোথাও এই ধারণাটা কিন্তু ভারতের কাছে একটা বড় শিক্ষা হয়ে থাকলো, বড় শিক্ষা তো হয়ে থাকলো। নিজের ফেলিয়ার, নিজের ভুলটা থেকে শিক্ষাটা নেওয়া জরুরি। যেখানে 2011-12 সালে শাহবাগ স্কোয়ারের মতো একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের স্পিরিটটা একদম উবে গেল। ভারতবর্ষ তাহলে মানে ওখানে থেকে করে সেটা কি? তো যাই হোক, আপনার অন্য যে বর্ডার প্রসঙ্গে যে বক্তব্যটা ছিল সেটাই আমি আসি। দেখুন, ভারতের কাঁটা তার দেওয়া, আমি বর্ডার বলতে বর্ডার বলছি না এখানে। বর্ডার কিন্তু শুধুমাত্র একটা রেখা নয়, এটা লক্ষণ রেখা নয় যে আমি টেনে দিলাম এখানটা বর্ডার হয়ে গেল। বর্ডার কিন্তু একটা মানে বিস্তীর্ণ অঞ্চল, তার নিজস্ব ইকোসিস্টেম আছে, তার নিজস্ব সিকিউরিটি ইস্যুস আছে, তার নিজস্ব সমস্যা আছে, নিজস্ব অ্যাক্টার আছে, নিজস্ব সলিউশন আছে। এই কয়েকদিন আগে যে সমস্যাটা হয়েছিল সেটা কিন্তু মূলত কুয়াশার জন্যে, যেটা এই সময় প্রত্যেক বছর হয়ে থাকে। তো যাই হোক, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এর একটা নিজস্বতা এটা যে মানে যেটা বহু জায়গায় পার্সোনাল প্রপার্টির ওপর দিয়ে গেছে, এবং এই যে সমস্যাটা এখানে আপনি তাহলে বর্ডারটা মানে ফেন্সিংটা সেটা করবেন কি করে? যে র্যাডক্লিফ লাইন যেটা করা হয়েছিল সেটা তো মানে ঘরের মধ্যে বসে করা হয়েছিল, তারা তো আর এই 4000 কিলোমিটার হেঁটে দেখেননি যে কোথায় আমি ইন্ডিয়া পাকিস্তানকে আলাদা করছি। কিন্তু একটা জিনিস কিন্তু লক্ষণীয়, মানে হঠাৎ করে এই যে জায়গাটা মানে এতটাই অ্যাগ্রেসিভ, একদিকে একটা যুদ্ধজিগির, পরমাণু বোম অবধি চলে গেছে, মানে পাকিস্তানের কাছে একজন জেনারেল, তার সাথে কিছু এরকম সাংবাদিক কাম এডিটার, তারাও মানে ইয়ে হয়েছে যেন পরমাণু বোম আর কি ওই কৌটো করে নিয়ে এসে ওখানে রাখবে আর কি, এই অবধি চলে গেছিলো। এবং তারপর হচ্ছে ওখানে বাংকার বানিয়ে ফেলছে বর্ডারের কাছে, এবং ক্রমাগত বলছে যে আমরা এটা মানি না, বিজেপি এবং জনগণ এরকম হাস্যকর সমস্ত ব্যাপার স্যাপার করে গোটা পৃথিবীর কাছে এটা কোন বাংলাদেশ? মানে এই প্রশ্নটা বাংলাদেশের বহু মানুষ বলতে চেয়েছেন, কিন্তু যেভাবে আর কি তাদের টুটিটা চেপে ধরলো, তাদের কিন্তু রক্ষা করার ক্ষেত্রে বা তাদের পাশে ভারত সেভাবে অনেকটা ব্যর্থ হচ্ছে, এটা কি আপনি বলতে চান? না, এই বক্তব্যগুলোকে ভারত সিরিয়াসলি নেয়নি, এবং সেটা রাদার ভারতের সাফল্য। এইগুলো এই ধরনের ট্র্যাপে পা দিয়ে লাভ নেই, এবং ভারতের সাথে বাংলাদেশের মিলিটারির কোনো তুলনা হয় না। ভারতবর্ষ নিজেকে যে ক্রমান্বয়ে উন্নত করে সামরিক বিষয়, সেটা বাংলাদেশকে মাথায় রেখে করেই না। ওকে, রতনবাবু, তাহলে এই যে একটা এই বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, একটা কথা বললেন প্রদীপবাবু, বাংলাদেশেও আপনার সাথে এই ক্যামেরার সামনে যখন এমনি কথা হয়, বিতর্ক হয়, বিভিন্ন এর বাইরেও কথা হয়, বাংলাদেশ একটা কথা তিনি বললেন বিভিন্ন ধরনের সিন্ডিকেট অপারেট করে, যেগুলো এগুলো তো সরাসরি একদম রাষ্ট্র নিয়ন্ত্রিত বা অনুমোদিত তো কারবার হয় না। এই 900 কিলোমিটার দিয়ে অনেক কিছু জিনিস হয় যেগুলো সিন্ডিকেটগুলো খুব অপারেটিভ। এই যে ঘটনা বা এই যে সীমান্তের এই বিবাদ কি বাংলার রাজনীতির উপর কি একটা প্রভাব ফেলে? বিভিন্ন জায়গা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন সীমান্তবর্তী বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো বা নদিয়া, এগুলো কি কোথাও কোথাও কি মানে অশান্ত হয়ে উঠতে পারে? না, এই সিন্ডিকেট যারা করে এরা সব এক একটা তো সব ডন হয়ে গেছে বর্ডারে। এই সিন্ডিকেট যারা করে তাদেরকে বলে, ওর একটা ভাষা আছে, কোড ল্যাঙ্গুয়েজ আছে, যতদূর আমি জানি, সেটা হচ্ছে ঘাট টপকানো ব্যবসা। ওরা বলে না যে আমরা এপার বাংলা ওপার বাংলা স্মাগলিং করছি, ওরা ঘাট টপকানো ব্যবসার কথা বলে। ঘাট টপকানো লোকে সাধারণভাবে বুঝতে পারবে না ঘাট টপকানোটা কি। ঘাট টপকানো ব্যবসা, এবং এই এক একজন 4000 5000 করে কেরিয়ার আছে, তারা অপারেট করছে, এবং এসব কোটি কোটি টাকার মালিক। এরা তো রাজনৈতিক মানে বর্ডার কন্ট্রোল করছে কারা আপনি জানেন। ন্যাচারালি তারা সব সুষম বন্টন ব্যবস্থার মাধ্যমে তারা একদম সুপ্রতিষ্ঠিত, তারা ওখানে সব একবারে বিরাটভাবে একবারে এম্পায়ার টাওয়ার বানিয়ে ফেলেছে। মানে এখন এই শব্দটাকে অবশ্যই বিশেষভাবে সুষম বন্টন, হ্যাঁ সুষম বন্টন, এবার তারা বানিয়ে ফেলেছে, তারা সব করে ফেলেছে। এবার এটা গেল একদিকে, কারবার চলছে। আচ্ছা, আমি না একটা কথা আপনার কাছে প্রায়শই, এই যে মালদা বা বিভিন্ন এই সীমান্ত বলতে গেলে না, আবু বরকত গনি খান চৌধুরী, মানে এরকম শোনা যায় যে আমরা তো আমাদের সাংবাদিক জন্য অতটা মানে গনি খান চৌধুরী দেখিনি। যখন কাঁটাতার ছিল না, ওইটা তাল গাছ, ওই দেখা যাচ্ছে ওই তাল গাছ এই অবধি, কিন্তু গ্রামবাসীকে রাত হলে কিন্তু এদিক বেশি টপকা বাঁধে,
এই ধরনের উনি না বর্ডারে ব্যাপার হয়ে গেছে কি, বর্ডারে অনেকের বাড়ি পড়েছে ইন্ডিয়া আর তার চাষের জমি পড়ে গেছে বাংলাদেশে, কারো পুকুর পড়ে গেছে বাংলাদেশে, বাড়ি পড়ে গেছে ইন্ডিয়ায়। তো এরকম সব ব্যাপার স্যাপার, তা সেখানে সেই জন্যই কাঁটাতারের প্রবলেম হচ্ছে। তাহলে তো মাছ চাষ করতে পারবে না, তাহলে তো চাষ করতে পারবে না, তা যেতেই পারবে না, টপকাতে পারবে না। বাড়ি পড়ে গেছে ইন্ডিয়ায়, চাষের জমি পড়ে গেছে বাংলাদেশে, তা এইসব সমস্যাগুলো আছে। আপনারা আজকে অবশ্যই যারা, আমি একটু বলবো পিসি রয়েছে শুভাশিসকে একটু বলবো যে আজকে আমরা এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যে জায়গাটায় গতকাল দুদিন আগে যেখানে গেছিলাম এবং আজকে আপনারা দেখছেন প্রতিবেদন, যে একদম যেখানে ওই গ্রামটায় কিন্তু হাবাসপুর, সেই আবাসপুরে সেই গ্রামটায় কিন্তু স্কুলটা পড়ে গেছে বড়, যদিও ওখানে ওই বাঁশের বর্ডার দেওয়া হয়েছে, যেটা নিয়ে একটা আপত্তি, এবং একটু দূরে মানে তার পাশে একটা জায়গায় কিন্তু সেখানে বাংকার মাটি খোঁড়া হচ্ছিল। উদ্দেশ্য এখন ক্রমশ এগুলো স্পষ্ট হচ্ছে, অনেকে বাংকার করে পজিশনিং নিয়ে রয়েছেন, একটা উত্তেজনার পরিস্থিতি সেই জায়গাটা রয়েছে। তারই একটি অংশ আজকে দেখি আমাদের অনুষ্ঠান এখানে জনমত আজকে ইতি করব, এবং অবশ্য ধন্যবাদ জানাবো রতন হাতিয়া আপনাকে, রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায় আপনাকে, এবং ডক্টর প্রদীপ্ত রায় আপনাকেও, দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত ওখানে শেষ করব। কিন্তু এই যে অংশটা, যেটা জায়গাটাকে খুব গুরুত্বপূর্ণ অংশ, যেখানে পড়ে গেছে অন্য জায়গায়, এবং প্রত্যেকের যে বক্তব্য, সেই বক্তব্যের জায়গায় কিন্তু খুব গুরুত্ব দিয়ে এটাকে ওদের ভেরি সেন্সিটিভ, তার কারণ ওখানে স্থানীয় মানুষ এবং বিভিন্ন সিন্ডিকেট, দুষ্কৃতি, নানা ধরনের অসামাজিক কাজগুলোর কিন্তু রয়েছে, এবং তারা কিন্তু চাইছেন একটা স্ট্রং কাঁটাতারের বেড়া কিন্তু এই প্রান্তের পশ্চিমবঙ্গের মানুষের দিক থেকে যারা সীমান্ত রয়েছেন তাদের অনেক দাবি উঠছে। তার একটা ঝলক আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমরা রয়েছি এবার আরেকটি গ্রামে, হাবাসপুর। বরণবেড়িয়ার ছবিটা আগেই দেখিয়েছিলাম, এবার রয়েছি আমরা হাবাসপুরে, এবং এখানেও কিন্তু নন ফেন্সিং জোন বলা যেতে পারে, অর্থাৎ পাকাপাকি কোনো বন্দোবস্ত নেই কাঁটাতারের, ফলে একটা অনুপ্রবেশের আশঙ্কা তো রয়েছে। একই সঙ্গে এই ফেন্সিং করার জন্য, অর্থাৎ এই বরণবেড়িয়া ছাড়াও এই হাবাসপুরকেও যাতে কাঁটাতারে মুড়ে ফেলা যায়, নিরাপত্তা বেষ্টনী সুরক্ষিত করা যায়, কেন্দ্রীয় সরকার থেকে আগেই টাকা দেওয়া হয়েছিল 2021 সালে, 4 বছর আগে। কিন্তু এখনো পর্যন্ত এই এরিয়াতে ওই বাঁশের বেড়াই করে রাখা হয়েছে। ফলে আমি সেই চিত্রটা দেখাবার চেষ্টা করব। বাঁশের বেড়াই করে রাখা রয়েছে, গোটা এলাকা কিন্তু যত কিলোমিটার যাওয়া যাবে এইরকমভাবেই, মানে বলা যেতে পারে নিরাপত্তা খুব একটা যে আঁটোসাঁটো একেবারেই নয়। বাঁশের ওপ্রান্তেই কিন্তু বাংলাদেশ। ফলে এই যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বরণবেড়িয়ার পর হাবাসপুরের যে ছবি, হাবাসপুরে ঠিক বর্ডারের একেবারে অরক্ষিত এলাকা, সেই অরক্ষিত এলাকার ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু একেবারেই বাঁশের বেড়া দিয়ে ওই কোনোভাবে সামাল দেওয়ার কথা বলা যেতে পারে। ও প্রান্তেই কিন্তু বাংলাদেশ রয়েছে। এখানকে পাড়ার মহিলারা রয়েছেন হাবাসপুরে, তাদের সঙ্গে কথা বলবো। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে গন্ডগোল চলছে, নানা পরিস্থিতি রয়েছে, একটু কথা বলবো। এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি চলছে বা বিভিন্ন সময় গন্ডগোল হচ্ছে, কালকে বরণবেড়িয়াতেও গন্ডগোল হয়েছে, আপনাদের হাবাসপুরের খুব কাছেই বাংলাদেশ, কখনো ভয় লাগে না যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়তে পারে বা জঙ্গিরা ঢুকে পড়তে পারে? অবশ্যই আমাদের ভয় লাগে, কিন্তু এখন আমরা কি করবো, কারাকাট ওখানে ঠিক মতন দেয়া হোক, যাতে আমাদের এইদিকে থাকতে অসুবিধা না হয়। কারকাটা দেওয়া নেই, বাঁশের ব্যারিকেড তো যে কোনো মুহূর্তে ভেঙে ফেলা যেত। হ্যাঁ, সেই ভয় তো আমাদের আছেই, সে ভয় আমাদের আছে যে যে কোনো মুহূর্তে আমাদের বিপদ হতে পারে। আমরা সেই জন্যই চাই রাজ্য সরকারের কাছে বা সবার কাছে যে ওই পাশে যে জায়গার রাস্তা নেওয়া হয়েছিল সেই রাস্তা দিয়েই তার কাটাটা মজবুতভাবে হয়ে যাক। দিদি, এই যে বাঁশের বেড়া, মানে ফেন্সিংয়ের টাকা দিয়ে দেওয়া হয়েছে, এখনো ফেন্সিং হয়নি, কাঁটা তার হয়নি, যে কোনো মুহূর্তে তো জঙ্গিরা প্রবেশ করতে পারে। টাকা দেয়নি বলে আমি যতটুকু জানি এটা হচ্ছে বিএসএফদের হচ্ছে আন্ডারটা হচ্ছে নদীর ওই কুল দিয়ে, যেহেতু এটা আমরা গ্রামের লোক বাস করি, এখান থেকে ওরা দিয়ে দিয়েছে, আর সেইভাবে তো এখনো সেইভাবে সেফটি আমরা পাই না। অথচ ওরা রাস্তায় ডিউটি করে, প্লাস ওরা গ্রামের ভিতরে এসে রাত্রিবেলায় আসে। এবার রাত্রিবেলায় গ্রামের ভিতরে আসে, আমাদের অনেক
মানে বেটা ছেলে যারা বাইরে কাজ করে তারাও কিন্তু অলরেডি এখান থেকে ঘোরাফেরা করে। ওই সমস্যাটা তো আমাদের কিছু কিছু গ্রামের মানুষের ওপরেও পড়ে। হঠাৎ করে কেউ বাইরে গেল টয়লেট করতে, বাথরুম করতে, হঠাৎ করে এসে তার কলারটা চেপে ধরলো, এই তুমি কি করছো, তুমি ব্ল্যাক কিনা। মানে ভালো মানুষ সেও কিন্তু ব্ল্যাক হিসেবে পড়ে যায়। এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। ওরা ওদের ডিউটি ওরা করুক, ওই দিকটাই করুক, কিন্তু ওরা আমাদের গ্রামের ভিতরে আসতে পারবে না। আমাদের গ্রামের ভিতরে আমি বলছি না যে ব্ল্যাক হয় না, ব্ল্যাক কিন্তু হয়, ভালো মন্দ সবার ভিতরেই আছে। সেটা ওদের খুঁজে নেওয়ার পার্থক্য, মানে ওরা কে ভালো কে মন্দ সেটা ওদের দায়িত্ব। কিন্তু একটা ভালো মানুষকে পেয়ে তুমি ব্ল্যাকার হিসেবে ধরবে বা তাকে তুমি ক্যাম্পে নিয়ে যাবে, চার্চিং করবে, সেরকম তো কোনো কিছু নয়। এটা আমরা চাইছি বন্ধ হোক। কিন্তু ওদের আমরা যতটুকু জানি ওদের আন্ডারটা নদীর ওখান দিয়ে ওই রাস্তাটা সেভাবে এখনো তৈরি হয়নি। ওরা এই নদীটা, হ্যাঁ এই রোডটা যেহেতু ওদের ক্যাম্পের সাথে যৌথভাবে মিশেছে, এটা ওরা যাতায়াত করে, এইটুকুই ব্যাস। একেবারে আমরা এখানে কথা বলছিলাম, আবার একটুখানি নন ফেন্সিং জোনের দিকটা নজর রাখবো, যেটা কোনোভাবে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকানো, যে খুব সুরক্ষিত বজ্রমাটনি সে কথা বলা যেতে পারে না। যে কোনো মুহূর্তে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং যেভাবে ভারতের বিরুদ্ধে স্লোগান চলছে, ভারত বিদ্বেষী কাজকর্ম চলছে, ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে, সেই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে এখানে একটা হামলার ছক হতে পারে, নাশকতার ছক হতে পারে, আশঙ্কা রয়েছে। ভারতের অন্যান্য সীমান্তের মতো এখানেও কাঁটাতারের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন অনুভব করছেন এখানকার গ্রামবাসীরা। যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, বরণবেড়িয়ার পর হাবাসপুর অঞ্চল, এই হাবাসপুরেও কিন্তু বিএসএফের ক্যাম্প রয়েছে এবং সেই ক্যাম্পের খুব কাছাকাছি আমরা রয়েছি। যে বাঁশের ব্যারিকেড দেখতে পাচ্ছেন তার ও প্রান্তেই কিন্তু বাংলাদেশ, ঠিক ওই প্রান্তে ইছামতি নদী এবং নদীর পাড়েই কিন্তু বাংলাদেশ, যশোর জেলা। ফলে এই মুহূর্তে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, একেবারে একটা আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। যে কোনো মুহূর্তে জঙ্গি কার্যকলাপ হতে পারে এবং এই গ্রাম দিয়েই অবাধ প্রবেশ করে যেতে পারেন জঙ্গিরা ওই দেশ থেকে এদেশে, সেই আশঙ্কা যেমন রয়েছেন। একই সঙ্গে মহিলারা বলছেন নিরাপত্তা চাই, কারণ তারা এখানে সবাই পরিবারবর্গ একসাথে থাকেন। মহিলারা কিন্তু নিরাপত্তাহীনতায় একটা ভুগছেন। তো আমাদের এপারে অলরেডি মেয়ে মানুষ ছেলে মানুষ আসা যাওয়া করছে। কিছুদিন আগে দুটো মেয়েকে অ্যারেস্ট করা হলো, ধরা হলো, বিএসএফ এর আন্ডারে তুলে দেওয়া হলো। জানি না সেই ওইগুলোর কি হয়েছে, খবর বলতে পারবো না। কিছুদিন আগে তো কালকেও মনে হয় 10-12 জন প্রবেশ করেছে, সেটাও ওদেরকে বলা হয়েছে। ওরা কতদূর কী করেছে আমরা জানি না, বলতে পারবো না এই বিষয়ে। কিন্তু অলরেডি ওই দেশ থেকে আমাদের এই দেশে যেহেতু আসছে, আসা যাওয়া করছে, প্রত্যেক রাত্রিরে আসছে, সেইভাবে আমরা এটা পাচ্ছি না। একেবারে লোক যে কোনো সময় ঢুকছে, মাঝে মধ্যেই লোক ঢুকছে, এমন অভিযোগ কিন্তু রয়েছে। সত্যি কি বিষয়টা? অবশ্যই প্রতিদিন লোক যাওয়া আসা হচ্ছে, রাত দিন। আমরাও গ্রামের লোক, আমরাও সচেতন আছি, কিন্তু ভারত সরকারের কাছে একটাই অনুরোধ, বাংলাদেশকে সমস্ত পণ্য যেন বর্জন করা হয়। অনেকেই এই গ্রামবাসীদের অনেকেই কিন্তু প্রতিবাদে বারবার গর্জে উঠছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ হোক, বাংলাদেশকে ভারত যে জিনিসপত্র যোগান দেয় সেগুলো দেওয়া বন্ধ হোক, বাংলাদেশি পণ্য ভারতবর্ষে একেবারে নেওয়া বন্ধ হোক, এই দাবি তারা জানাচ্ছেন। হাবাসপুরের গ্রামবাসীরা মনে করেন যে সুসংহতি হবে বর্ডার তখনই যখন কাঁটাতারের ভেড়া বসবে এবং সেই সঙ্গে অনুপ্রবেশ বন্ধ হবে। এই গ্রামের মধ্য দিয়ে মাঝে মধ্যেই ওই অনুপ্রবেশ চলে এবং সেই অনুপ্রবেশ কখনো কখনো বিএসএফের নাকের ডগায়, তাদের চোখে ধুলো দিয়ে চলে, এমন অভিযোগ কিন্তু তারা করছেন।